আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সংঘর্ষে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং সংঘাতকে উস্কে দিচ্ছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন এর মূল কারণ রাজনীতিবিদরা দীর্ঘকাল শিক্ষার্থীদের ক্ষমতার ঢাল হিসেবে ব্যবহার করেছে। অরাজক পরিস্থিতিতে কঠোর হাতে দমন করা এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাকে সমাধান হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আতিকা রহমানের রিপোর্ট। ২৪ নভেম্বর রাতে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩৫ জন শিক্ষার্থী আহত হয়। ২৫ নভেম্বর সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। আহত হয় অনেক শিক্ষার্থী। শিক্ষাবিদরা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব সংঘর্ষের ঘটনা প্রমাণ করে বেশিরভাগ ছাত্র দীর্ঘদিনের লালন করা দলীয় রাজনীতির দখলদারিত্ব, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারেনি। এর জন্য রাজনীতিবিদরা দায়ী। জিপিএ 5 পাচ্ছে বা আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট পাচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছে না। তারা কোনো টেকনিক্যাল ওয়ার্কও করতে পারছে না, তারা জেনারেল সার্টিফিকেট পাচ্ছে। সেটা পারছে না বিধায় তাদের মধ্যে বিশাল রকমের হতাশা বিরাজ করছে। গত 15 বছরে আসলে আমাদের ছাত্রছাত্রীদের মাথা খেয়ে ফেলা হয়েছে। মাথা খেয়ে কারণ ছিল যে এদের যদি মাথাটা খেয়ে ফেলা যায়, এরা আন্দোলন করবে না, এরা মুখ বন্ধ করে রাখবে। কিন্তু মুখ বন্ধ করে রাখলে কিন্তু হাত ক্লিয়ার থাকে, হাত পা তাদের সচল। তারা তাদের শক্তিটা মুখের মাধ্যমে না বলে, যুক্তিতে না গিয়ে হাত পায়ের মাধ্যমে তারা ব্যবহার করে, আন্দোলন করে তারা কিছু অর্জন করার চেষ্টা করছে। এরা আসলে নিজেদের স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে হয়তো। তো এই যে নিজেদের স্বার্থে যে 500 টাকা দিলে মিছিলে আনা যায়, 1000 টাকা দিলে বোমা করা যায়, এই জিনিসগুলি বন্ধ হওয়া উচিত। সাংঘর্ষিক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে আরও কৌশলী হতে হবে এবং শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি, মান বৃদ্ধি করা এবং দক্ষ জনশক্তি তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরামর্শ দেন এই শিক্ষাবিদ। ছাত্র রাজনীতি একেবারেই বন্ধ করে দেওয়া উচিত, কারণ আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু ছাত্র রাজনীতি দেখতে পাই না, আর অন্যান্য দেশেও আমি ছাত্র রাজনীতি দেখতে পাইনি। তা আমাদের ছাত্রদের যে উদ্দেশ্য হওয়া উচিত যে ছাত্র নং অধ্যয়নং তপ, যে তপস্যা হতে হবে আমার অধ্যয়নটা। তা আমরা সেই দিক থেকে তাদেরকে ফিরিয়ে এনে আমরা আমাদের স্বার্থে আমরা ব্যবহার করছি। তারা ছাত্রত্ব শেষ করে তারা যখন কর্মজীবনে যাবে তখন তারা রাজনীতি করুক, কিন্তু এখন যা হচ্ছে এটা কিন্তু প্রয়োজনে না, এটা স্বার্থে হচ্ছে। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এগুলি করছে। সরকারের উচিত হবে এগুলিকে কঠোর হস্তে দমন করা, কারণ এই ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ। আমরা এক সময় আমাদের প্রফেশন থেকে রিটায়ারমেন্টে যাব, এরা উঠে আসবে। এখন এরা যদি ভালো মানের তৈরি না হয়, আপনি কিন্তু ভবিষ্যতে আপনি ভালো ডাক্তার পাবেন না, ভালো ইঞ্জিনিয়ার পাবেন না, ভালো শিক্ষক পাবেন না, ভালো ব্যবসায়ী পাবেন না। জ্ঞান অর্জনের পরিবর্তে ছাত্র সমাজকে রাজনৈতিক লেজুরবৃত্তি ও ক্ষমতার হাতিয়ার হিসেবে যেন কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে ব্যবহার করতে না পারে, সেদিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানালেন শিক্ষাবিদরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সড়কে উল্টো পথে প্রাইভেট কারের গতিরোধ করায় ভিআইপি পরিচয়ে 2 শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বাইপাইল আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে আব্দুল্লাহপুর বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে প্রতিবাদ জানাতে 10:30টার দিকে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তারা জানায় রাতে আব্দুল্লাহপুর বাইপাইল সড়কে যানজট তৈরি হয়। এ সময় শিক্ষার্থীরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছিল। এ সময় একটি প্রাইভেট কার উল্টো পথে এসে নিজেদের ভিআইপি দাবি করে সড়ক ছেড়ে দিতে বলে। তবে শিক্ষার্থীরা সঠিক পথে যেতে বললে তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে মারধর করতে থাকে। এতে দুজনের মাথায় ও হাতে আঘাত লাগে। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নিরপেক্ষ তদন্ত কমিশন করে রেলের দুর্নীতিবাজদের বিচার করার কথা বলছেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান। ঠিকাদার এবং পিডি নিয়োগ ও কেনাকাটায় দুর্নীতি রোধে রেলে কাঠামোগত সংস্কারে জরুরি বলেও মত তাদের।
তবে রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী জানান, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ আর নিয়ম মেনে যোগ্য ব্যক্তিদেরই পিডি নিয়োগ দেয় রেল ভবন। রেল নিয়ে আশিকুল আলমের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। প্রতি বছরেই লোকসান গুনতে হচ্ছে রেলে, বাড়েনি সেবার মানও। গেল 16 বছরে 1,15,000 কোটি টাকায় রেলে 107টি প্রকল্প নেয় আওয়ামী সরকার। বিনিয়োগ হয়েছে প্রায় 88,000 কোটি টাকা, আর লোকসান হয়েছে 21,000 কোটি টাকা। প্রতি বছর গড়ে লোকসান গুনতে হয়েছে 1,500 কোটি টাকা। রেলের আয়ের চেয়ে ব্যয় 2.5 গুণেরও বেশি। ওয়াগন, কোচ, লোকোমোটিভ ক্রয় ও সংগ্রহ, ডাবল ও সিঙ্গেল লাইন নির্মাণ, ভূমি অধিগ্রহণে দুর্নীতির বিস্তর অভিযোগ আছে রেলের মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, অতীতের নষ্ট সংস্কৃতি থেকে বের হতে পারেনি রেল। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃত্বে চলেছে লুটপাট। দুর্নীতিবাজদের বিচারের নজির না থাকায় এখনো চলছে ষড়যন্ত্র। রেলের পুরো কাঠামোগত একটা পরিবর্তন লাগবে। নিজেদের লোকজন নিয়ে যদি আমরা কমিটি করি, কমিটির যে সুপারিশগুলি আসবে সেটাও আলোর মুখ দেখবে না, এবং সেখানে গঠনমূলক দৃষ্টান্ত সেটাও তৈরি হবে না। সেই জায়গায় আমি বলবো যে একটা নিরপেক্ষ তদন্ত কমিশন তৈরি করা উচিত, এবং যে অন্যায় অনিয়মগুলি হয়েছে এটা চিহ্নিত করতে হবে। শাস্তির যদি নজির না থাকে, উদাহরণ যদি না থাকে, তাহলে কিন্তু পুনরায় অপরাধ করার একটা দেখা যাবে যে সংস্কৃতির থেকে বের হয়ে আসার যে বিষয়টা, সেটা কিন্তু তৈরি হবে না। তবে রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলেন, নিয়ম মেনেই চলছে রেলের কর্মকাণ্ড। অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থাও নেয় রেল মন্ত্রণালয়। পরিচালকের কি যোগ্যতা আছে চুলচেরা বিশ্লেষণ করে তার মধ্যে যে যোগ্য তাকেই প্রকল্প নিয়োগের জন্য সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ করা হয়। প্রস্তাবটা বাংলাদেশ রেলের পক্ষ থেকে করা থাকে, কিন্তু সকল পর্যায়ে সংশ্লিষ্ট যারা আছে চুলচেরা বিশ্লেষণ করে তারপরে প্রকল্প পরিচালকের সিদ্ধান্তটা নেওয়া। প্রত্যেকটা অভিযোগে তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন হয়তো ব্যবস্থা আপনি হয়তো বলতে পারেন ব্যবস্থা তো তার বিরুদ্ধে অভিযোগটা যেটা সেই পরিমাণ তার শাস্তি না হয়, কম শাস্তি, সেটি যিনি শাস্তি দেন ওনারা এখতিয়ারভুক্ত। কিন্তু একেবারেই কিছুই করা হয় না, ফেলে রাখা হচ্ছে, এরকম বিষয়টা বোধহয় সঠিক না। দুর্ঘটনা রোধে মনিটরিং সেল গঠনের পাশাপাশি দুর্নীতি ঠেকানো গেলে রেলে বিপ্লব ঘটবে বলেও জানান ডক্টর হাদিউজ্জামান। আশিকুল আলম, RTV, ঢাকা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারত বিকৃত তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। চিন্ময় দাসকে নিয়ে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পরিপ্রেক্ষিতে রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর কিছু মহল বিকৃত তথ্য ছড়াচ্ছে। ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবীরা। মঙ্গলবার আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সমিতির সদস্য হত্যার প্রতিবাদে আদালত বর্জন করবেন আইনজীবীরা। এর আগে মঙ্গলবার বিকেলে ইসকনের অনুসারীরা আদালত এলাকায় হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে কুপিয়ে আহত করে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভবনামৃত সংঘের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের 6 নেতাকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার রাতে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা কয়েকদিন ধরে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিল। সবাই চিন্ময় দাসের মুক্তির দাবিতে একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। ভারত থেকে আমদানি বন্ধের অজুহাতে হিলি স্থলবন্দরে বেড়েছে চাল, পেঁয়াজ ও আলুর দাম। 3 দিনের ব্যবধানে
জিরাশাইল ও শম্পা কাটারি চালের দাম কেজি প্রতি 2 টাকা বেড়েছে। জিরাশাইল কেজি প্রতি 70 এবং শম্পা কাটারি 68 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় গত 2 দিন পেঁয়াজ এবং আলু আমদানি বন্ধ ছিল। ফলে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 5 টাকা বেড়ে 80 টাকা এবং ভারতীয় আলু কেজি প্রতি 12 টাকা বেড়ে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সকাল থেকে পেঁয়াজ এবং আলু আমদানি হতে পারে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, গত 2 দিন স্থলবন্দর দিয়ে আলু পেঁয়াজ আমদানি কি কারণে বন্ধ ছিল, কবে নাগাদ আমদানি শুরু হতে পারে বলে জানতে পেরেছেন জানাবেন। জি মারফি, আপনি যেমনটি বলছিলেন, আসলে ভারতের অভ্যন্তরে কিন্তু ব্লক স্লট ব্রোকিং যেটি অর্থাৎ ট্রাকের যে সিরিয়াল সেটি কিন্তু বন্ধ করে দিয়েছিল ভারত সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার। এর কারণে কিন্তু মূলত গত 2 দিন থেকে বাংলাদেশে কোনো প্রকার আলু এবং পেঁয়াজ আমদানি হয়নি এবং গতকালকে আমরা যেটি দেখেছি বেলা 12টার পর কিন্তু সকল প্রকার পণ্য আমদানি বন্ধ করে দিয়েছিল ভারতীয় ব্যবসায়ীরা। এর ফলে কিন্তু কোনো প্রকার আমদানি হয়নি। তবে আজকে আমরা কিছুক্ষণ আগে যেটি জানতে পারলাম যে তাদের যে সমস্যা ছিল সেটি কিন্তু হয়তোবা সেটি সমাধান হয়েছে। আজকে কিছুক্ষণের মধ্যে সকল প্রকার আমদানি হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে ইতিমধ্যে গত 2 দিন আমদানি আলু এবং পেঁয়াজ আমদানি না হওয়ার কারণে এই মূলত খুচরা বাজারে কিছু পণ্যের দাম বৃদ্ধি হয়েছে, বিশেষ করে আলু এবং পেঁয়াজের দাম। সেই সঙ্গে কিন্তু চালের দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আপনাকে জানিয়ে রাখি, এই চলতি সপ্তাহে কিন্তু 55 ট্রাকে 2200 মেট্রিক টন চাল, 166 ট্রাকে 4700 মেট্রিক টন আলু এবং 45 ট্রাকে 1300 মেট্রিক টন পেঁয়াজ কিন্তু আমদানি হয়েছিল। এরপরেও কিন্তু মূলত এই খুচরা বাজারে কিন্তু লাফিয়ে দামটা বৃদ্ধি পেয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আলুর কথা যদি বলি, ভারতীয় আলু আমরা দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হয়েছিল 55 থেকে 56 টাকা, সেটি কিন্তু কেজি প্রতি 10 থেকে 12 টাকা বৃদ্ধি পেয়ে এখন বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা। অন্যদিকে দেশি আলু সেটি বিক্রি হচ্ছে 75 টাকা কেজি দরে। সেই সঙ্গে কিন্তু পেঁয়াজের দামটিও বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ কিন্তু আপনার বিক্রি হচ্ছে প্রকারভেদে 75 থেকে 80 টাকা কেজি দরে। চালের বাজারে কিন্তু 28 জাতের যে চাল রয়েছে সেটি কিন্তু কেজি প্রতি 2 টাকা কমেছে। তবে শম্পা কাটারি এবং জিরাশাল যে চাল রয়েছে সেটি কিন্তু কেজি প্রতি 2 টাকা বৃদ্ধি পেয়ে 68 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে আমদানিকারকরা বলছেন যে আসলে ভারতের অভ্যন্তরে এই সমস্যার কারণে মূলত এই দামটি বৃদ্ধি পেয়েছে। কিন্তু আসলে গত কিছুদিন থেকে কিন্তু আমরা দেখেছি যে এইসব পণ্য আমদানি হচ্ছিল, তারপরে কিন্তু বাজার কোনোভাবে নিয়ন্ত্রণ হচ্ছিল না। এটি কিন্তু প্রশাসনকেই দায়ী করছে সাধারণ ভোক্তারা। তো এখন পর্যন্ত বলা চলে বাজার অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। যদি প্রশাসন পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে কিন্তু আরো দাম বৃদ্ধি পাবে বলে মনে করছে সচেতন মহল। তো মারফি, এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে বাজার পরিস্থিতি এবং আমদানির বিষয় নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে কাউরান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ এসেছে কিনা, কি বলছেন বিক্রেতারা, জানাবেন। মারফি, আমরা রয়েছি এই মুহূর্তে কারণ বাজারে। আমরা শুরুতেই জানিয়ে রাখি যে আলু এবং পেঁয়াজের আড়ত আমরা কিছুক্ষণ আগে পরিদর্শন করেছি। আমরা দেখেছি আসলে যে প্রচুর পরিমাণ কিন্তু আলু এবং পেঁয়াজ বাজারে মজুদ রয়েছে, কিন্তু আসলে সেই পরিমাণের দাম কিন্তু আসলে কমছে না। আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 120 টাকা, মান ভেদে 130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যদিও এই সপ্তাহের আগের সপ্তাহে কিন্তু গত 4-5 দিন আগে গত সপ্তাহে কিন্তু আরেকটু চড়া মূল্যে বিক্রি হচ্ছিল। সে তুলনায় পেঁয়াজের বাজারে একটু কমেছে পেঁয়াজের দাম, এইটা বলা যেতে পারে। তবে আলুর দাম কিন্তু এখনও অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে, 75 টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে, আমরা ঘুরে দেখেছি। আর এদিকে একটা সুখবর হচ্ছে যে প্রচুর পরিমাণ শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। বাজারে সকল ধরনের শীতকালীন সবজি ধীরে ধীরে এখন কষা সাজিয়ে বসেছেন বিক্রেতারা, তারা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই কারণে কিন্তু দামটা আসলে কমেনি। প্রতিটা সবজি আসলে 70 থেকে 80 টাকা 100 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে গ্রাহক পর্যায়ে। এবং গতকাল রাতে আমরা দেখেছি যে প্রতিটা ঢাকার যে সমস্ত এলাকা দিয়ে হচ্ছে, যে সমস্ত ঢাকার প্রবেশদ্বার দিয়ে হচ্ছে সবজি, কাঁচা বাজার ইত্যাদি নিয়ে হচ্ছে ট্রাক, পণ্য বোঝাই ট্রাকগুলো ঢুকে, সেগুলো আমরা দেখেছি। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কোথাও কোনো চাঁদাবাজি বা এই ধরনের কোনো কিছু হচ্ছে কিনা। তারা আমাদেরকে যেটা বলেছে, এখন কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো কিছু নেই। তবুও দ্রব্যমূল্যের দাম এত বেশি কেন, এই বিষয়টা তারা আমাদেরকে জানিয়েছেন যে দ্রব্যমূল্য আসলে এখন নতুন করে যখন শীতে দ্রব্যমূল্য এই শাকসবজি বা সবজি আসতে শুরু করেছে নতুন করে, এখন ধীরে ধীরে দাম কমে যাবে। আগামী হয়তো 2 সপ্তাহের মধ্যে কিন্তু শীতকালীন যে সবজি এইটা যথেষ্ট পরিমাণে পাওয়া যাবে এবং সেইটা আসলে দামটাও কমে আসবে। অন্যদিকে পেঁয়াজ এবং আলু
এটা কিন্তু প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে, নানাভাবে এটার চেষ্টা করা হচ্ছে। আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আমদানি করা হচ্ছিল, এরপর আবার আমদানি বন্ধ করা হয়েছে। এরপরও আসলে পেঁয়াজ এবং আলুর দামটা আসলে কমানো সম্ভব হচ্ছে না, যার ফলে কিন্তু বাজারে এই দুইটা অতি প্রয়োজনীয় যে দ্রব্য, এই দুইটা প্রয়োজনীয় দ্রব্যের কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে নাভিশ্বাস উঠে যাচ্ছে। মারফি, এই ছিল কারণ বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফারাবি, ধন্যবাদ আপনাকে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। ডিসেম্বরের মধ্যেই পানি সরবরাহ শুরু করবে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প। চট্টগ্রাম নগরীর বাইরে প্রথমবার ওয়াসার সুপেয় পানি পাবে পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা ও বোয়ালখালী উপজেলার বাসিন্দারা। 1995 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি দিনে 6 কোটি লিটার পানি সরবরাহ করবে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ইতোমধ্যে ট্রায়াল রান শেষ। পানির পাইপে কোনো লিকেজ আছে কিনা এমন খুঁটিনাটি বিষয়গুলো শেষবারের মতো খতিয়ে দেখা হচ্ছে এখন। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প চালু করার প্রত্যাশা চট্টগ্রাম ওয়াসার। কর্ণফুলী নদীর তীর ঘেঁষা রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী ভান্ডালজুড়ি পাহাড়ি এলাকায় 41.26 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে পানি শোধনাগার প্রকল্পটি। নথিপত্র বলছে 2016 সালে অনুমোদন পাওয়া প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল 2020 সালে। তবে যাবতীয় সংকট কাটিয়ে অবশেষে প্রায় 4 বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে এটি। চট্টগ্রাম ওয়াসা জানায়, জেলার 4টি উপজেলার বাসিন্দা ও শিল্প কারখানার সুপেয় পানির চাহিদা পূরণ করবে ভান্ডালজুড়ি। পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী এবং কর্ণফুলী উপজেলা, এই 4টা উপজেলাকে আমরা টার্গেট করে এই প্রকল্পটা নেওয়া হয়েছে। কারণ বিশেষত আনোয়ারা এবং পটিয়া এলাকায় যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান আছে ওখানে পানির সমস্যা, এবং সাথে সাথে ওই উপজেলাগুলোর যারা স্থানীয় বাসিন্দা আছে ওনারা স্যালাইন ওয়াটারের জন্য ওনারা পানি ব্যবহার করতে পারেন না। ওয়াসার এমন পদক্ষেপে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। পটিয়া 17 ইউনিয়নের লোকজনেই উপকৃত হবে। এটা আমাদের সবার জন্য অবশ্যই খুশির খবর। যারা এই প্রকল্পের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আমরা অভিনন্দন জানাই। শুধু প্রকল্প চালু নয়, কঠোর নজরদারির মধ্য দিয়ে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। সৈয়দ মাহমুদ, RTV। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় 13.5 ডিগ্রি সেলসিয়াস। ভোরের ঘন কুয়াশায় কাজে বের হয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দিনাজপুরের হিলিতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গেল 2 দিনের তুলনায় কিছুটা বেশি তাপমাত্রা। বিকেল থেকে দুপুর পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। এদিকে গেল কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কমেছে চুয়াডাঙ্গায়। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 15.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 95% বলে আবহাওয়া বার্তায় বলা হয়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, জেলায় শীতের তীব্রতা কেমন দেখছেন এবং তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে জানাবেন? মারফি, উত্তরাঞ্চলের মতো কিন্তু চুয়াডাঙ্গায়ও এবার কিন্তু শীতের যে আমেজ সেটা কিন্তু আগে ভাগে দেখা যাচ্ছে। আমরা কার্তিকের শেষের দিকে এবং অগ্রহায়ণের শুরুতে কিন্তু শীতের আমেজ আমরা অনুভব করছি চুয়াডাঙ্গায়। তবে এই যে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে সেটা হচ্ছে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আজকে সকালে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে সেটি হচ্ছে আজ সকাল 9টায় 15.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সময় বাতাসের আর্দ্রতা ছিল 87%। তবে সকালে বাতাসের আর্দ্রতা 95% রেকর্ড করে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। তো আবহাওয়া প্রতিদিনই যে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে চুয়াডাঙ্গা, তার চেয়ে কিন্তু বেশি শীত অনুভূত হচ্ছে। অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো মানে শীত অনুভূত হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু যারা খেটে খাওয়ার সাধারণ মানুষ আছেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ যারা
দিন আনেন দিন খায়, তারা কিন্তু সময় মতো কাজে যেতে পারছেন না। একটু বেলা হলে অর্থাৎ রোদের দেখা মিললে তারপরে কিন্তু তারা কাজে যাচ্ছেন। এক্ষেত্রে তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটা কিন্তু বিলম্ব হচ্ছে। আর কৃষিকাজও কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। আর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ স্থানীয় যে ক্লিনিকগুলো আছে এবং 4 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে, এগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর ভিতর কিন্তু শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। তারা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ মার্কি। ধন্যবাদ আপনাকে। নির্মাণের 5 বছরও চালু হয়নি জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য শোধনাগার। ফলে শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে দূষিত হচ্ছে পরিবেশ। পয়ঃবর্জ্য পরিশোধনাগারটি চালু না হওয়ায় পৌর সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করছে স্থানীয়রা। তদন্ত করে চালুর দাবি তাদের। জয়পুরহাট প্রতিনিধি রাশেদুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। দৃশ্যমান এই প্রকল্পটি জয়পুরহাটের আধুনিক ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার। 2018 সালে নির্মাণ কাজ শুরু করা প্রকল্পটি 2019 সালে পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। নির্মাণে ব্যয় হয় প্রায় 5,72,00,000 টাকা। প্রকল্প হস্তান্তরের পর 5 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি। ফলে শহরের যত্রতত্র ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ। অভিযোগ রয়েছে নির্মাণের পর থেকে প্রকল্পটিতে রয়েছে নানা অব্যবস্থাপনা। তবে কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই বর্জ্য শোধনাগারটি যদি চালু হয় আমাদের এই অত্র এলাকার সকলের উপকৃত হবে এবং বেকার কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যেহেতু আমাদের এলাকায় একটা বর্জ্য শোধনাগার হয়েছে, এলাকার লোকের কর্মসংস্থান হবে, প্লাস আমাদের এলাকার উন্নতি হবে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভূতের অবস্থা এখনো পড়ে আছে। বহু টাকা আত্মসাৎ করার পর এটা এখনো পড়ে আছে। যদি এটা উদ্বোধন করা হয় বা কাজ চালু হয় তাহলে আমাদের উপকার হয়। কবে নাগাদ এই প্রকল্পটি চালু হবে বলতে পারেন না দায়িত্বে থাকা কর্মকর্তারাও। এই প্রজেক্টের কার্যক্রম বিষয়ে আমরা সঠিক বলতে পারবো না। এই বিষয়ে আমাদের পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলতে পারবে। তবে প্রকল্পটি দ্রুত চালু করার আশ্বাস এই কর্মকর্তার। পৌর পরিষদ এবং প্রশাসক স্যারের সহযোগিতায় আমরা ডাস্টবিনগুলো বিভিন্ন বাড়ি মহল্লায় বিতরণ করার পরে আমরা স্যানিটারি ল্যান্ডফিলকে সচল করার ব্যবস্থা করব আর কি। শহরের পরিবেশ রক্ষার্থে পয়ঃবর্জ্য পরিশোধনাগার প্রকল্পটি দ্রুত চালুর দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV। গাজীপুরের কালিয়াকৈর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে 3 ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এসব ভাটায় কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে পণ্য হচ্ছে কাঠ। এতে পরিবেশ বিপন্ন হওয়ার পাশাপাশি হুমকির মুখে শত শত হেক্টর কৃষি জমি। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এসব ইটভাটা চলছে বলে অভিযোগ। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। ইটভাটা গিলে খাচ্ছে 3 ফসলি জমি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রায় 30টি ইটভাটা গড়ে উঠেছে 3 ফসলি জমিতে। এই ভাটাগুলোর বেশিরভাগের লাইসেন্স নেই। আইনের তোয়াক্কা না করে অবাধে কাঠ পোড়ানো হচ্ছে এই ভাটায়। কৃষকদের অভাবের সুযোগে মাটি কিনে নিচ্ছে ভাটা মালিকরা। এতে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। এদিকে ভাটার আশেপাশে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, যার ফলে প্রতিনিয়তই অসুস্থ হয়ে পড়ছে শিশু ও শিক্ষার্থী সহ নানা বয়সের মানুষ। কৃষি জমিতে আবাদি ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাকেও শ্বাসকষ্ট হয়, বাচ্চাদেরও শ্বাসকষ্ট হয়। সিম গাছে সিম নাই, ফুল নাই, খালি গাছ হয় না, থাকে না, ধানের ছড়া ছোট দেয়। আমরা পরিবেশটা অরিজিনালি ভালো চাই, যাতে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ ইটভাটা পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যোগসাজশে চলছে। আসে প্রশাসন ভূমিকা পালন করে, গাড়ি বন্ধ করে, তারপরে 2 দিন পরে থেকে গাড়ি চলে। কৃষি জমির মাটি নিয়ে কাঠ পোড়ানো সহ সব অভিযোগ অস্বীকার করলেন ভাটা মালিক কর্তৃপক্ষ। প্রথম অবস্থায় হয়তো 20-50 মণ লাগে আগুন ধরায়, তারপরে আর কোনো কাগজ মাগনা দিলেও কাঠ পোড়ানোর কোনো অপশন নাই। যদিও অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত অভিযান নেওয়ার কথা জানান কর্মকর্তা। যেসব ইটভাটার লাইসেন্স নেই সেসব ইটভাটাগুলোকে আইন অনুযায়ী জরিমানা বা তাদেরকে ডেমোলিশ করা যে বিধান আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য রিকমেন্ড করেছি। শিগগিরই আপনার গাজীপুরে যেসব অবৈধ ইটভাটা আছে সেগুলো ভেঙে ফেলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং হয়তো এই মাসে থেকেই শুরু হবে। অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। নাদিরা সুলতানা, RTV। আন্তর্জাতিক সংবাদ।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। দীর্ঘ 1 বছরের যুদ্ধ শেষে বুধবার স্থানীয় সময় ভোর 4টায় এই চুক্তি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী 60 দিনের মধ্যে লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে ইসরায়েল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পুনর্গঠন ঠেকাতে অঞ্চলটির নিয়ন্ত্রণ ভার দেয়া হয়েছে লেবাননের নিয়মিত সেনাবাহিনীর হাতে। তবে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে কঠোরভাবে আঘাত করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। এই চুক্তি স্থায়ী শান্তি পরিস্থিতি তৈরি করবে বলে যৌথ বিবৃতিতে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। লেবাননে যুদ্ধ বন্ধ হলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা চলছেই। সবশেষ হামলায় প্রাণ গেছে 13 ফিলিস্তিনির। উপত্যকাটিতে এ পর্যন্ত 44,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। উপত্যকাটির মানবিক পরিস্থিতিও অত্যন্ত লাজুক। নেই চিকিৎসা সেবা, রয়েছে খাদ্য সংকট। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এই পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে জাতিসংঘের আদালত ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত গাজায় অভিযান চলবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে শিক্ষার্থী ও কর্মীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ট্রাম্পের অভিবাসন নীতির সম্ভাব্য পরিবর্তন নিয়ে উদ্বেগ বাড়ায় এর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। মঙ্গলবার সংবাদ মাধ্যম বিবিসি এর তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, শীতকালীন ছুটির পরে শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে ফিরে আসতে পারে তা নিশ্চিত করতেই মেইলে বার্তা পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়গুলোর এই পদক্ষেপের পেছনে রয়েছে 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার অভিজ্ঞতা। সে সময় বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।